পশ্চিমবঙ্গ বিধানসভার দক্ষিণ গেটে আমরা রয়েছি। অর্থাৎ প্রথম দিন ছিল শপথ, তারপরে দিন ছিল শপথ 14 তারিখ। আজকে বিধানসভার অধিবেশন ছিল সংক্ষিপ্ত আকারে। জাতীয় সঙ্গীত দিয়েই বিধানসভার অধিবেশন শেষ হয়। কিন্তু বিধানসভা চলতে গেলে তার যে নিয়ম, তার যে নীতি, যিনি নতুন স্পিকার হয়েছেন তিনি বললেন 18ই জুন রাজ্যপালের উপস্থিতির মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভার যে কার্যপ্রণালী তা শুরু হবে। এটা কেন, যে পশ্চিমবঙ্গে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার ক্ষেত্রে যে লড়াই ভারতীয় জনতা পার্টি, সেটা এই 26শে নির্বাচনে কিন্তু সেটা কঠিন ছিল। যদিও তারা আত্মবিশ্বাসের সঙ্গে বলছিল যে এবারে তারা সরকার গঠন করবে, সেটা বাস্তব হয়েছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে যে বর্ষিয়ান বিধায়ক তাপস রায় বলছিলেন আজকে যে পোস্ট পোল ভায়োলেন্স 21 সালে যা হয়েছে 26শে কিন্তু বিক্ষিপ্ত ঘটনা করছে, তা তিনি বলেছেন। বিরোধী দলনেতা ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, ছিলেন যে শাসক দলে যারা বিধায়ক ছিলেন তারা ছিলেন, তাদের মুখ চোখ একটা সন্ন্যারা ছিল, একটা মহল আজকে অত্যন্ত ভারাক্রান্ত ছিল, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের কাছে। 15 বছর তারাই ক্ষমতা ভোগ করেছেন, রাজত্ব করেছেন তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, অভয়ের মতো ঘটনা ঘটেছে আর্জি করে, এবং অভয়ের মা জানি শিয়ালদা কোর্টে গেছিলেন, তিনি আজকেও বিধানসভায় ছিলেন। এবং তার সঙ্গে যে গণবন্টন ব্যবস্থা, চাল চুরির মতো ঘটনা, যা নৌশাদ সিদ্দিকী বলছিলেন আইএসএফ এর বিধায়ক, যে সমস্ত দুর্নীতির ফাইল রিওপেন করতে হবে। শুধু তাই নয়, এখানে আমরা জানি যে পুর নিয়োগের ক্ষেত্রে যে ইডির হাতে ইতিমধ্যে গ্রেপ্তার হচ্ছে সুজিত বসু। তাহলে পশ্চিমবঙ্গ কোন পথে যাবে? ভাগীরথী অথবা গঙ্গার পারে হাইকোর্টের কোণে পশ্চিমবঙ্গ বিধানসভা, একদিকে হচ্ছে ইডেন গার্ডেন্স। এবং দেখুন এখানে লেখা আছে যে শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী, তার কাট আউট রয়েছে, এবং হচ্ছে আইপিএল খেলা চলছে, এবং হচ্ছে বিধানসভা কার্যত সেজে উঠেছে, এবং হচ্ছে বিভিন্নভাবে গেরুয়া দিয়ে, এবং এই গেরুয়া দিয়ে কার্যত পুরো ভেতরে প্যান্ডেল, বিভিন্নভাবে যারা পুলিশ রয়েছেন, তাই পুলিশের একটা বৃহৎ অংশ তারা এবার নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছেন। তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু গতকাল হাইকোর্টে যে ঘটনা ঘটেছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে চোর চোর স্লোগান দিতে হয়েছিল, কারণ শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়ের মামলার পরিপ্রেক্ষিতে গতকাল তিনি প্রধান বিচারপতির কাছে গেছিলেন। সেখান থেকে বেরোবার সময় অপ্রীতিকর যে ঘটনা, যা অনভিপ্রেত ছিল কিনা বলা মুশকিল। যদিও শাসক দল তারা বলেছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ব্যাপারে বলেছেন যে তার নিরাপত্তা বিষয়টা তারা নজরদারি এবং জোর দিচ্ছেন। পশ্চিমবঙ্গের যে গ্রামীণ ব্যবস্থা অর্থনৈতিকভাবে ঢেলে সাজানোর ব্যাপার, এবং অন্নপূর্ণা ভান্ডারের যে 3000 টাকা বরাদ্দ, মায়েদের জন্য যে পরিবহনে ফ্রি সরকারি, এবং তার সঙ্গে যে সমস্ত সামাজিক প্রকল্পগুলো ছিল সেগুলোকে চালু রাখা, সেগুলো বন্ধ হচ্ছে না, এটা আশ্বস্ত করেছেন নারী শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পশ্চিমবঙ্গের যে বহমানতার কথা বলছি, তা দীর্ঘ কয়েক দশক ধরে আমি আমার সাংবাদিকতা জীবনে দেখেছি। কখনো বুদ্ধদেব ভট্টাচার্য দেখেছি, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর আজকে শুভেন্দু অধিকারী। অর্থাৎ দীর্ঘ 21-22 বছর পশ্চিমবঙ্গ বিধানসভায় পরিষদীয় সাংবাদিক পলিটিক্যাল ডেমোক্রেসির যে রিপোর্টিং, সেটা করার সুবাদে বহু কিছু বর্ণময় ঘটনার সাক্ষী রয়েছে। তাই পশ্চিমবঙ্গে যে অর্থনৈতিক ব্যবস্থা, পশ্চিমবঙ্গ কোন পথে যাবে, তার জন্য দরকার একটি পূর্ণাঙ্গ বাজেট, যেটা 18ই জুন রাজ্যপালের উপস্থিতির মধ্য দিয়ে শুরু হবে। কারণ ইন্টারিম বাজেট দিয়ে এই সরকার, তিনি প্রাক্তন সরকার তৃণমূল কংগ্রেস, তারা ক্ষমতায় যখন ছিলেন নির্বাচনে গেছিলেন। তাই পূর্ণাঙ্গ বাজেট কমপ্লিট করতে না পারলে পশ্চিমবঙ্গের অগ্রগতি, পশ্চিমবঙ্গের ভাবনা, পশ্চিমবঙ্গের শিক্ষা, পশ্চিমবঙ্গের শিল্প, পশ্চিমবঙ্গের কৃষি, পশ্চিমবঙ্গের উৎপাদিত ফসল, এই সামগ্রিক বিষয়গুলোকে বাজেটে ওরিয়েন্টেশন করতে হবে, রাখতে হবে। এবং হচ্ছে যে বরাদ্দ, অর্থাৎ ডিপার্টমেন্টাল যে বরাদ্দ অর্থ, সেগুলো খুব গুরুত্বপূর্ণ, যে কত অর্থ বরাদ্দ হচ্ছে, এগুলো ব্যাপার আছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা বিভিন্ন অভিযোগ আসছে, উকি দিচ্ছে, যেটা যে নির্বাচনের পর বহু জায়গাতে কিন্তু বিক্ষিপ্ত ঘটনা কিন্তু ঘটছে, এবং কখনো বাম আক্রান্ত হচ্ছেন, কখনো আইএসএফ আক্রান্ত হচ্ছেন, কখনো তৃণমূল কংগ্রেস আক্রান্ত হচ্ছেন। এই বিষয়টা কিন্তু মানুষ বিভিন্নভাবে তারা মত প্রকাশ করছে। যে কথা নওশাদ সিদ্দিকী বলছেন, আইএসএফ এর বিধায়ক, ভাঙড়ে এবার জয় তার কাছে ঐতিহাসিক জয়, কারণ যে শওকত মোল্লাকে তিনি হারিয়ে জিতেছেন। আর এই পশ্চিমবঙ্গ বিধানসভা স্বাধীনতার পর, এই পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে যারা যারা মুখ্যমন্ত্রী হয়েছেন, অজয় মুখার্জি থেকে বিধানচন্দ্র রায় থেকে শুরু করে আজকের হচ্ছে শুভেন্দু অধিকারী, দীর্ঘ পরম্পরায়, দীর্ঘ ঘটনা বহুলের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভা।
তাহলে স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গ বিধানসভা হচ্ছে আইনসভা, যে বিধানসভাতে সরকার তার পরিচালনার ক্ষেত্রে ভূমিকা, এবং যে ডিএ নিয়ে যে বারবার করে কথা হচ্ছিল, তা সরকার যখন রাজ্যপালের উপস্থিতির মধ্যে দিয়ে যখন সরকার বাজেটে যাবে তখন আলোচনা হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে যে গড় আনুপাতিক আয় সেটাকে একটা জায়গাতে ব্যালেন্সে নিয়ে যাওয়া। সিঙ্গুর একটা বড় চ্যালেঞ্জ। সিঙ্গুরের ঘটনা, এখন যেহেতু সিঙ্গুরের জমি সরকারের হাতে রয়েছে, সিঙ্গুরের জমি তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় ছিল বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, এবং যে পরিমাণে অর্থ ব্যয় হয়েছে সে পরিমাণ কিন্তু সিঙ্গুরে কিছু হয়নি। অর্থাৎ সিঙ্গুরে যে শিয়ালের ডাক শোনা যেত, এটা বাস্তব সত্য। তার সঙ্গে সঙ্গে হলদিয়া বন্দরের নাব্যতা নিয়ে প্রশ্ন আছে। হলদিয়া শিল্পাঞ্চলে যে মিৎসুবিশি থেকে শুরু করে হলদিয়া পেট্রোকেমিক্যাল, তাকে আরো বেশি রিকনস্ট্রাকশন করা, এবং তার সঙ্গে যে আরো পাওয়ার সাপ্লাই যেগুলো তাপবিদ্যুৎ কেন্দ্র করার ব্যাপারে। কারণ হচ্ছে এগুলো কেন, যেগুলো শিল্পের ক্ষেত্রে যখন শিল্প তৈরি হবে সেগুলো কিন্তু ইউনিটের ক্ষেত্রে কাজে লাগবে। তাই একটা শালবনী কারখানা দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের শিল্পের যে রেশিও, যেটাকে গড় আনুপাতিক আয় বা যেটাকে ভারসাম্য বা ইকোনমিক্যাল যে ব্যালেন্স যেটা বলা, সেটা নিশ্চয়ই হবে না। দরকার শিল্প, দরকার কর্মসংস্থান, দরকার অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক যারা বাইরে আছেন, যারা মেধাশ্রম আছেন, যারা কায়িক শ্রম আছেন, তারা চাকরি পাবেন। কিভাবে পাবেন সেটা সরকার দিশা দেখাবে। তার সঙ্গে শিলিগুড়ির মতো গুরুত্বপূর্ণ যে আমাদের প্রত্যেকের মনে হচ্ছে ডক্টর মনমোহন সিং যখন ইউপি 1 তখন লুক ইস্ট পলিসি চালু হয়েছিল, সেই জায়গাকে ওপেন করা। কারণ আমরা জানি যে খড়গপুর থেকে মৌরগ্রাম পর্যন্ত যে জাতীয় সড়ক হচ্ছে 10,000 কোটি টাকার বিনিয়োগ, যা বর্ধমানকে লাগোয়া বা টাচ করে যাবে, এইগুলো সরকারের কাছে হচ্ছে। এবং তৃণমূল কংগ্রেস যখন চলে যায় তখন 7.5 থেকে 8.5 লক্ষ হাজার কোটি টাকা দেনা, যা এই সরকারকে বইতে হবে। যদিও ফেডারেল স্ট্রাকচারে এই অর্থনৈতিক ভাষায় যেটা বলা হয়, যে কোনো সরকার তার পরিচালনার ক্ষেত্রে কেন্দ্র হোক রাজ্য হোক তাদের ঋণ নিতে হয়, এবং সেই ঋণ বিভিন্ন সময় সেগুলোকে আবার শোধ করার ব্যাপার থাকে। তাই এটা একটা বড় চ্যালেঞ্জ। একদিকে শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে যে শিক্ষাঙ্গনগুলোকে ছাত্রমুখী করা, এবং আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকারে দেখছিলাম, যিনি বলছিলেন যে সমস্ত সরকারি বিদ্যালয় আছে, সে প্রাথমিক বিদ্যালয় হতে পারে, মাধ্যমিক হতে পারে, উচ্চ মাধ্যমিক হতে পারে, তাদেরকে সরকারি বিদ্যালয়মুখী করা এবং মিড ডে মিলের বিষয়টা গুরুত্ব দেওয়া, এগুলো খুব গুরুত্বপূর্ণ। তাই পশ্চিমবঙ্গে যেমন সড়ক ব্যবস্থা গুরুত্বপূর্ণ, পশ্চিমবঙ্গে অসামরিক অর্থাৎ যে বিমান পরিচালনা সেগুলো গুরুত্বপূর্ণ। জেলায় জেলায় যে সমস্ত এয়ারপোর্টগুলো আছে, মালদা, কোচবিহার, সেগুলোকে ঠিকঠাক করা, রিকনস্ট্রাকশন করা, এবং তার সঙ্গে আদিবাসী সমাজ, জনজাতি যারা চা বাগানের সঙ্গে যুক্ত দীর্ঘদিন, তাদের বোনাস এবং তারা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে এই তৎকালীন সরকারের কাছে অভিযোগ এটা। আর জঙ্গলমহলে মানুষের জীবন জীবিকার ক্ষেত্রে একটা ভয়ঙ্কর সংকট ছিল, সেগুলোর ব্যাপারে সরকার অত্যন্ত সদর্থক ভূমিকা নেবে। আর বিভিন্ন জায়গাতে নদী থেকে বালি লুট, কয়লা লুট, পাথর লুট, সেগুলোর ব্যাপারে সরকার তার সিদ্ধান্তে রাখবেন, কারণ সরকারের রাজস্ব আদায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। এই সামগ্রিক ঘটনাগুলোর বহমানতা আছে, কারণ এগুলো বাস্তবতা। এই কারণে যে পশ্চিমবঙ্গ শুধু তো স্লোগানে চলতে পারে না, পশ্চিমবঙ্গ চলবে অর্থনৈতিক প্যারামিটার, অর্থনৈতিক প্রগতি, অর্থনৈতিক গতি। যে অর্থনৈতিক দাঁড়িয়ে থাকবে আজকের প্রজন্ম, আজকে যে শিশু জন্ম নেয় তার মাথায় 60 থেকে 70 হাজার টাকার মতো দেনা থাকে, এটা বলছে। এবং ক্ষুধার্তের তালিকা, এবং বিশেষ করে সেই জায়গাতে ভারতবর্ষের কি অবস্থা, সেটা পশ্চিমবঙ্গ ডেভেলপমেন্ট করা, সকলের জন্য রাইট টু দ্য ফুড, রাইট টু দ্য ডেমোক্রেসি, রাইট টু দ্য হেলথ, এগুলোকে দেখা। অর্থাৎ এই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর কাছে ভারতীয় জনতা পার্টি ইজ এ বিগ চ্যালেঞ্জ। এবং আমরা কেন বলছি যে এবং শিখণ্ডের তাপবিদ্যুৎ কেন্দ্র কাটোয়া 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র হয়নি। যদি এটা হয়, স্বাভাবিকভাবে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, এই বাংলাদেশগুলোতে বিদ্যুৎ সাপ্লাই হবে, এবং প্রতিবেশী জেলাগুলো বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে অর্থনৈতিক অগ্রগতি হবে, শিল্প তৈরি হবে। আর কয়লা থেকে যে পরিমাণ সেচ আমরা পাই সেটা আমাদের সম্পদ। এবং পেট্রোল ডিজেলের ব্যাপারে প্রধানমন্ত্রীর ইতিমধ্যে ঘোষণা আমরা শুনেছি, কারণ মধ্যপ্রাচ্যে যে ঘটনা ঘটেছে, যা ঘটছে ইরান এবং ইসরায়েল, তার প্রভাব জ্বালানিতেও পড়ছে, সে ব্যাপারে সরকার সদর্থক এবং সতর্ক রয়েছে। এই হচ্ছে মোটামুটি বিষয়। এবং ক্রীড়া জগৎকে চতুর্থ দত্তের কথা শুনছিলাম মেসিকে নিয়ে, এবং কথা দিয়েছেন তিনি যে আবার তিনি রোনাল্ডোকে এবং মেসিকে এই বাংলায় অর্থাৎ যুবভারতী ক্রীড়াঙ্গনে আনবেন। এটা বড় চ্যালেঞ্জ, কারণ ক্রীড়াক্ষেত্রে রাজনীতিকরণ হয়েছে। এই ক্রীড়াকে যেভাবে দখলদারি করা হয়েছে, টলিউড জগৎ যেভাবে দুই ভাইয়ের শাসনকালে কোন ফিল্ম আর্টিস্ট, কোন মেকআপ আর্টিস্ট, কোন জুনিয়র আর্টিস্ট, কোন টেকনিশিয়ান
তারা ডেট পাবে কি পাবে না এটা নিয়ে ভয়ঙ্করভাবে একটা অবস্থা তৈরি হয়েছিল। আর যারা প্রযোজক, যারা পরিচালক, যারা সিনেমা তৈরি করতে, তারা প্রেক্ষাগৃহে পেতে গেলে তাদেরকে নাভিশ্বাস তাদের উঠতো এবং হাইকোর্টে আসতে হতো। এই গোটা ঘটনার যে অবস্থা, তার নিরসনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি করছেন, তার সরকারের অভিমুখ কি? কারণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পূর্ণভূমিতে ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু ক্ষমতায় বসলেন, দখল করেছেন তৃণমূলের হাত থেকে লড়াই গণতান্ত্রিকভাবে। প্রায় স্বাধীনতার এত বছর পর পশ্চিমবঙ্গের মাটিতে, পশ্চিমবঙ্গের ভূমিতে, পশ্চিমবঙ্গের বিধানসভায় এবং সর্বত্রই হচ্ছে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি। সরকার দিকে যেমন সবাই তাকিয়ে আছে, আমরাও যারা গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা সাংবাদিক, আমাদেরও তাকিয়ে থাকার ব্যাপার আছে। কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় যেন কণ্ঠরোধ না হয়, এটা অনুরোধ রইল আমার। বাকি আপনারা দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সন্দীপ শেঠ, পশ্চিমবঙ্গ বিধানসভা।